উপন্যাস আমি পদ্মজা, পর্ব 10। বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা। তার পরনের শাড়ি রয়ে গেছে। আকাশের বুকে থালার মতো একখানা চাঁদ। চাঁদের আলো চারিদিকে ঝিকমিক করছে। চারপাশ থেকে ভেসে আসছে চিচি পোকার ডাক। খুব সুন্দর দৃশ্য। পদ্মজা কেঁপে উঠে পেছনে ফিরে তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাঁফ ছাড়ল। মোর্শেদ বলেন, তোর মায়ে কি আর উঠে নাই? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন, তারপর বলেন, তুই হজাক কেন? যা ঘরে গিয়ে ঘুমা, আমি ঘাটে যাইতেছি। আচ্ছা আব্বা। মোর্শেদের যাওয়ার পানে পদ্মজা তাকিয়ে রইল। সে কি যেন ভাবছে, কিন্তু কি ভাবছে তা ধরতে পারছে না। কুকুরের ঘেউ ঘেউ ডাকে উদাসীনতা কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকল। সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্তর থেকে আসা আত্মীয়রা ঘুমোচ্ছে। তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসা। হেমলতা ঘুমোচ্ছেন বেঘরে। শুনেছিল লিখন সাহকে নিয়ে তার মা নিজের ঘরে এসেছিলেন। এরপর কি হলো কে জানে। সন্ধ্যার পর পূর্ণা গিয়ে জানালো আম্মা ঘুমোচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমোন না, তাই পদ্মজা ঘুমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে। হেমলতাকে এত শান্তিতে ঘুমোতে কখনো দেখেনি পদ্মজা, তাই আর ডাকেনি। কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিয়েছে। ঘুমোচ্ছে যখন ঘুমোক না। এখন মধ্যরাত। পদ্মজা হেমলতার মুখের সামনে মাটিতে বসে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। গলা কাঁপছে তার। শ্বশুরবাড়ি কিভাবে থাকবে সে? মাকে ছাড়া 2 দিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল, আর এখন সারা জীবনের জন্য মায়ের ছায়া ছেড়ে যেতে হবে। এই মুখটা না দেখলে তার দিন কাটে না। এই মানুষটার আদুরে শাসন ছাড়া দিন সম্পূর্ণ হয় না। পদ্মজা বিছানায় মাথা ঠুকে ফুপিয়ে উঠল। অস্ফুট করে ডাকলো, আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতা চোখ খুলেন। পদ্মজা খেয়াল করল না। সে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলছে, তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? পদ্মজা চমকে উঠে মাথা তুলল। গলার স্বর আগের অবস্থানে রেখে বলল, কেন আম্মা? সব জানতে নেই মা। পদ্মজা মাথা নত করে নাক টানে। হেমলতা বলেন, বিয়ে হতেই হবে। বরবদল হলে সমস্যা নেই। তোর কি আর কাউকে পছন্দ? হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল। হেমলতা প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করেন। পদ্মজা মাথা 2 পাশে নাড়িয়ে জানালো, তার আলাদা করে কাউকে পছন্দ নেই। হেমলতা উঠে বসেন। চুল খোপা করতে করতে প্রশ্ন করলেন, রাতে খুব হয়েছে? মানুষের সাড়া নেই? মাঝরাত। আর তুই জেগে থেকে কাঁদছিস? হেমলতা বললেন মৃদু ধমকের স্বরে। পদ্মজা নিরুত্তর। হেমলতা জানালার বাইরে চেয়ে দেখলেন। চাঁদের আলোয় চারিদিকে উজ্জ্বল। চাঁদের আলো গলে ঘরের মেঝেতে পড়েছে। জ্যোৎস্না রাত। তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন, শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। কেন আম্মা? যা বলছি কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল। উঠোনে এসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, আম্মা তুমি নৌকো চালাবা? পুনরে নেব? নেওয়া উচিত। যা ওকে ডেকে নিয়ে আয়। প্রান্ত প্রেমা যেন ট্রেন না পায়। পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দেন, যাবি তো? পদ্মজা হন্তদন্ত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে কন্যাকে নিয়ে ফিরল। পূর্ণা ঘুমিয়ে ঢুলছে। হেমলতা খাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ 2 মেয়ের বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন। তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকো ছাড়ো, আরো ভরকে গেলেন। চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, কেন কি তাইছে? মোর্শেদের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকোয় উঠে পড়েন। স্থির হয়ে বসেন। বইটা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলেন, জ্যোৎস্না রাতে নৌকো ভ্রমণে বের হয়েছে আমরা, তুমি এখন আমাদের মাঝি। হেমলতা থামেন। এরপর আঞ্চলিক ভাষায় বলেন, লাও মাঝি, বৈঠা লাও। ছাড়ো তোমার নৌকা। যত শিখি চাইবা তুমি ততই পাইবা। একসাথে 4টা দুঃখী মানুষ হেসে উঠল।
মৌসুদ বইটা হাতে নিয়ে নৌকো ছাড়েন। হুটকেনাই যেন অনুভব করছেন যুবককালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এই তো তার আনন্দ। রাতে নির্মল বাতাস, মাদিনী নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি কচুরি পানারে ভেসে যাচ্ছে। সবকিছু সুন্দর, মুগ্ধকর। পূর্ণার বুকের ভেতরটা খুব হালকা লাগছে। পদচা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। রগে রগে শান্তি ঢুকে পড়ে। আল্লাহ তাআলায় যেন প্রকৃতির সৌন্দর্যে যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন। মোরশেদ নাকি গো? হিন্দু পাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকলো। মোরশেদ এক হাত তুলে জবাব দিল, হ দাদা আমি। রাতের বেলা যাইতেছ কই? মেয়ে বউ লইয়া জ্যোৎস্না পোহাইতে বাইর হয়েছে দাদা। তোমাদেরই দিন মিয়া। মোরশেদ আর কিছু বললেন না, হাসলেন। ওপাশ থেকেও আর কোনো কথা শোনা গেল না। নৌকো আটপাড়া ছেড়ে হাওড়ে ঢুকে গেছে। শাসা করে বাতাস বইছে, গায়ের কাপড় উঠছে। হেমলতা দুই মেয়ের মাঝে এসে বসেন। তিনি চাদর নিয়ে এসেছেন। দুই মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে চাদরে ঢেকে দেন। বাতাসে চাদর উড়ে আর আওয়াজ তুলছে। চারটা একদম তাদের মাথার ওপর। তাদের সাথে সাথে ঘুরছে। মোরশেদ মনের সুখে গান ধরে, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ভালা কইরা ঘর বানাইয়া আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। পাকনা চুল আমার বলতে পূর্ণা ফিট করে হেসে ফেলল। পদ্মজাকে ফিসফিসিয়ে বলল, আব্বা বোধ হয় এখনো জোয়ান থাকতে চায়। পদ্মজা হেসে চাপা স্বরে বলল, চুপ থাক, আব্বা কি সুন্দর গায়। মোরশেদ গেয়ে যাচ্ছেন, এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ। এই ভাবিয়া কান্দে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। মোরশেদ থামিন। তিন মা মেয়ে একসাথে হাতের তালি দিল। হাতের তালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। এত সুন্দর সময়, এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোরশেদ হা করে তাকিয়ে থাকেন সামনে থাকা তিনটি মানুষের দিকে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক মারছে, অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী। মোরশেদ ঢোক গিলে লুকাইতে এক সত্যের কষ্ট লুকিয়ে চান। হেমলতা তিনি ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট কেউ জানে না। মোরশেদ হেসে বলেন, এই অভাগা মাছিরে কি আপনারা আপনাদের মাঝে জায়গা দিবেন? মোরশেদের কণ্ঠে শুদ্ধ ভাষায় মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে বলল, ইস, আর সবকিছু কত সুন্দর। পূর্ণা বলে, দেব এক শর্তে, নৌকো চালানোর বিনিময়ে সিকি যদি না নেন। মোরশেদ মেয়ের রসিকতা দেখে হা করে হাসেন। সেই হাসি বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে কানে। তিনি বইটা রেখে এগিয়ে আসেন। হেমলতার সামনে বসেন। তখন নিজের মতো যেদিকে ইচ্ছে ছুটে চলছে। মোরশেদ হেমলতাকে বলেন, দুটো ছেলেরা খালি তুমি ধরে রাখবা, ছাড়ো তো এবার। আরে তোরা আমার ধারে আইয়াব। অথচ অবাক হয়ে মায়ের দিকে তাকায়। হেমলতা যেতে বলেন। পর্দজা মোরশেদের ডান পাশে বসে আর পূর্ণা বাম পাশে। মোরশেদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আর এক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠেন। অপরাধী স্বরে বলেন, আমি বাপ হইয়া পারি নাই আমার শরীরের বেইজ্জতের হাত থেকে রক্ষা করতে, আমার মাফ করে দিস তোরা। মোরশেদ কখনো এত আদর করে পদ্মজাকে ছড়িয়ে ধরেনি। এই প্রথম ধরেছেন, আবার কাঁদছেন। পদ্মজার কোমল নরম মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জল রূপে বেরিয়ে আসে। হেমলতা মোরশেদের পায়ের কাছে বসেন। মোরশেদের হাঁটুতে মাথা রেখে দুই মেয়ের হাত চেপে ধরে রাখেন। কেটে যায় অনেক মুহূর্ত। নৌকা হাওরের পানির স্রোতে একবার এদিক তো আর একবার ওদিক যাচ্ছে। বাতাসে চারজনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে।
নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল, জানো আম্মা, আজ আমি বুঝলাম জীবনের সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয়, তাহলে জীবনে সুখকর মুহূর্ত আসে। আবার সুখ সর্বক্ষণ থাকে না, দুনিয়া লীলা খেলার শর্তে দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মচার দিকে না তাকিয়ে পদ্মচার ডান হাতে চুমু দেন। চারটা অর্ধেক হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে। হাওড়ে বিশাল জলরাশি, কখনো ঢেউয়ের উথাল পাথাল, আবার কখনো মৃদু বাতাসে জলের ওপর চাঁদের প্রতিচ্ছবি খেলা। নৌকো বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে, তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেন। নৌকো নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওড়ের দিকে যেতে থাকেন। পদ্মচার ঘোমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মচা খেয়াল করেনি। হেমলতা খেয়াল করেন পদ্মচার চুল হাওড়ের জলে ডুবে আছে। তিনি মৃদুস্বরে পদ্মচাকে বলেন, চুল ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মচা দ্রুত সামলে নিল, খোপা করে ঘোমটা টেনে নিয়ে বলল, কখন খুলে গেছে খেয়াল করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে। পদ্মচা ডাকল, আম্মা। হেমলতা অশ্রুভরা চোখে তাকালো। পদ্মচা কিছু বলার আগে তিনি বলেন, পূর্ণা, গল্প শুনবি? পূর্ণা গল্প বলতে পাগল, সে গল্প শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকবাকুম হয়ে বলল, শুনবো। কষ্টের গল্প কিন্তু, গল্প হলেই হলো। হেমলতা হাসেন। পদ্মচা নেড়ে চেড়ে বসে। সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে। হেমলতা দু হাতে জল নিয়ে মুখ ধুয়ে নেন। এরপর একবার মোর্শেদের দিকে তাকিয়ে হাসেন। পিছু ঘুরে বসে প্রশ্ন করেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণ মুখ গোমরা করে না বলতে যাচ্ছিল। পদ্মচা এক হাত খপ করে ধরে আটকে দিল। মাকে বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছে বলো। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন। আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন। আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী, মুখে তালাক দিল। বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন অবহেলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন। নানা সানন্দে রাজি হয়ে যান। রাজি হবেই না কেন? স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায়? আম্মা আব্বার বিয়ের বছর দেড়েক হতেই হানি আপার আগমন। তার 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। সেদিন নিশ্চয় গাছে গাছে ফুল ফুটেছে, পদ্মচা বলল পুলকিত হয়ে। হেমলতা স্নান হাসেন, বলেন, শুনেছি আমার গায়ের রং দেখে আম্মা নাক কুচকেছিলেন। আমার বয়স যখন 3 মাস, আমার আগের স্বামী আমাকে ফিরিয়ে নিতে আসে। আব্বা তখন আর্থিক সমস্যা বেশি ছিল, দিনে 2 বেলা খাওয়া সম্ভব ছিল না। বিপদে পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাছ নদীতে পড়েন, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুফু চলে আসেন আমাদের কাছে। আব্বার আমার দায়িত্ব নেন। হুট করেই আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে। গৃহস্থিতে রহমত ঝরে পড়ে। 5 বছর পর আম্মা ফিরে আসেন, বিধ্বস্ত অবস্থা। ফর্সা মুখ মারির চোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে। শুধু একা আসেনি, 2 বছরের এক ছেলে নিয়ে ফিরেন। তখন আমাদের কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথমে মানেননি। আম্মা আবার পায়ে পড়ে কাঁদেন, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আমার ছেলের নাম বিনোদ ছিল, আব্বা নতুন নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না। আব্বার চোখের মনি ছিলাম। আবার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত হতে থাকি। 6 বছর হতেই স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানি আব্বা তখন স্কুলে পড়ে। আমি থামলে কেন আম্মা? পদ্মচা বলে অধৈর্য হয়ে। হেমলতা ভ্রুকুটি করে বলেন, আর বলতে ইচ্ছে হচ্ছে না আমার ব্যাপারে। আমা অনুতপ্ত এখন, আফসোস করেন, কাঁদেন, বলতে ভালো লাগছে না। শীতল বাতাসে সবার শরীর কাটা দিচ্ছে। চারটা ছোট হয়ে গেছে অনেক। মোর্শেদ এক ধ্যানে বৈঠা দিয়ে জল ঠেলে দিচ্ছেন দূরে। নৌকো নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলতে শুরু করেন, মেট্রিক দেওয়ার পর আমা পড়াতে চাইছিল না। আব্বার জন্য ঢাকা কলেজে পড়ার সুযোগ পাই। হোটেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম।
সবাই হাঁ করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সবসময় সুতি শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম। কারোর সাথে মিশতাম না, ভয় পেতাম খুব, ভীষণ ভীতু ছিলাম। রিমঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক পদ্মজার মতো সুন্দর। চোখের মনি ছিল ঘোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে চেঁচে আমার সাথে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি। ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো। নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ। চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল দুই ভাই বোনের। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকেই বিয়ে করতাম। কন্যা পদ্মজার খারাপ লাগছে শুনতে। না আম্মা, একসরে বলল দুজনে। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? তখন আনন্দপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানী চিঠি পৌঁছতে। কলেজ ছুটির পথে হানি আপার চিঠি পাই। পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়া সবেমাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিলেন মাছ ধরতে। আব্বার পাশের নৌকোয় সুজন নামে এক ছেলে ছিল। আব্বার নৌকোর চেয়ে কয়েক হাত দূরে। তখন ভারী বর্ষণ হচ্ছিল। বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়েন জলে। দূর থেকে একদল ছেলে ঘটনাটি দেখতে পায়। তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকেই আব্বা কানে শুনতে পায় না, ঠিক করে হাঁটতে পারে না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। যিশুভাই সব শুনে আমার কান্না দেখে বলেন, বিকেলে ট্রেনে আনন্দপুর নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম। একবার শুধু আনন্দপুর যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেক দিন হয়ে গেছে এই দুর্ঘটনার। আটপাড়া পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা, কেউ নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরে দরজা ছিল না, ঘরও বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম, চৌকিতে শুয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আম্মা চেঁচামেচিতে। যিশুভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বোঝেননি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন। হাতে নাতে ধরার মতো অবস্থা ছিল। অবস্থা বেগতিক দেখে হড়কে চাই, কিছু বলতে পারিনি। যিশুভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কেউ বোঝেনি। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশুভাই খ্রিস্টান শুনে সবাই আরও খেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী। কোমর সমান চুল ছিল আমার। মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে, রক্ত আসে গলগল করে। আমার তখন হুঁশ আসে, আমাকে বাঁচাতে আসে, পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা, কি যে বিশ্রী রূপ হয়েছিল। আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছি। আব্বা শোনেনি, আমার দিকে হাঁ করে শুধু তাকিয়েছিল। যিশু ভাইয়াকে অনেক মারধর করে। সেদিন রাতেই আহত যিশু ভাইয়াকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের ওপর বেঁধে রাখে আমাকে। দূর দূরান্তের মানুষ দেখতে আসে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছি। একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করব ভাবি। হাত বাঁধা ছিল। দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকি, একটার পর একটা, যাতে মরে যাই। যেই দেখতে আসতো সেই বিশ্রীগালি দিয়ে যেত। কেউ কেউ লাথি দিয়েছে। রাধাপুরের হরুণ রশিদ আছে না, ওনার আব্বা তখন আনন্দপুরের মাতব্বর ছিলেন। ওনার গোয়াল ঘরেই বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়া পেয়ে ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দিই, কিন্তু পারিনি। শরীরে একটুও শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি গোয়াল ঘরের বাইরে। ধারালো কিছু একটা ছিল মাটিতে। মাটিতে পড়তেই হাতের বাহু ছিঁড়ে গল গল রক্তের ধারা নামে। এই যে আমার বাহুর দাগটা, এটা সেদিনে হয়েছে। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকান। দেখেন তার 2 মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বলেন, তোরা মরার কান্না শুরু করেছিস কেন? হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো 2 মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকো দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকো ধরেন, চিৎকার করে ওঠেন, আরে! কথা শেষ করতে পারেননি। তার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে 2 মেয়ে। জড়িয়ে ধরেই আম্মা আম্মা বলে কাঁদতে থাকি। 2 মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে। থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন। কিছুতেই কিছু হয় না।
তারা কেঁদে চলেছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বলেন, নৌকা ঘুরাও, এদের আর কিচ্ছু বলবো না, আর ঘুরবো না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, আর কাঁদবো না পূর্ণা, আর কাঁদিস না, কিন্তু তোমাকে জড়িয়ে রাখবো। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বলেন, আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আবার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না, দেখলেই ওটা ওটা ছুড়ে দিত। বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়ি ছিল। মামার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন, আব্বাকে দেখাতে গিয়েছিল। হানি আবার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আম্মার পেটে 7 মাস চলে। আমার উপর আম্মার মার প্রতিদিন চলতেই থাকে। আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো। হানিফ স্কুলে যেতে পারে না, সবাই দূর দূর করে। হানি আবার বিয়ে হয় না, আবার চিকিৎসা হয় না, বিপদে আপদে কেউ পাশে আসে না। ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে, কোনো দাত্রী আসেনি। আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দিল। সব মিলিয়ে জীবনটা নরক হয়ে ওঠে আমার। বছর 2-এর মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয় আল্লাহর রহমতে। হাঁটাচলা করতে পারেন, আগের মতো সব কিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন। হানি আবার বিয়ে ঠিক হলো। বনেদি ঘর থেকে প্রস্তাব আসে, শর্ত 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়ে হানি আবার বিয়ে দিলেন। সব কিছু স্বাভাবিক হয়, যদিও মাঝে মাঝে অনেক কথা শুনিয়েছে। একসময় আমার বিয়ের প্রস্তাব আসে, তোদের আব্বার সাথে আমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বলেন। মোর্শেদ চোখের দৃষ্টি সরিয়ে নত হন। পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকালো। হেমলতা পূর্ণাকে নিচের দিকে ফিরিয়ে বলেন, আব্বাকে ভুল বুঝিস না মা, ভালোবাসার উপর কিছু নেই। ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। একসময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছেন, তাই রাগ মেটাতো আমার উপর। আচ্ছা বাদ দে সেসব কথা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে। অলন্দপুরে পাকিস্তান ক্যাম্প তৈরি হয়। শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে চায়, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর তোর 2 চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে। চারিদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছা করে দেশের জন্য কিছু করতে। মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। এ খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেলেন। তিনি শহীদ হলেন। ট্রেনিংয়ে জয়েন করি, হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে আমরা সফল হই। অলন্দপুরের ক্যাম্প উড়িয়ে দেই। এরপর চলে যাই আরেক এলাকায়। হাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামি। তখন ধরা পড়ে যাই পাকিস্তানিদের হাতে, বন্দী করে কারাগারে। সচক্ষে দেখি ধর্ষণ, শারীরিক অত্যাচার, কি বর্বরতা তাদের। রড দিয়ে পিটিয়েছে, পিঠের দাগগুলো এখনো আছে। আর কয়েকদিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগেই আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দুজনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি। দেশ স্বাধীন হয়, চারিদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি আমি, আরও অনেকে ছিল। সেই হাসপাতালেই ভর্তি ছিল যিশু, সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। 1 মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া। পথে বারবার করে বলি, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। অলন্দপুরের বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসেনি। ফের যদি গ্রামের লোক দেখে ফেলে, কিন্তু আশঙ্কাই ঠিক হলো। অনেকে যিশু ভাইয়ের সাথে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি। 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকি আল্লাহর কাছে। ঘুমলে স্বপ্নে দেখি রিমঝিমকে। আমার মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে, ঠিক তাই হলো। কিন্তু বদনাম রটে গেল। অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে। এতদিন যিশুর কাছে ছিলাম, তারই সন্তান পদ্মজা, এজন্যই এত সুন্দর আর এত মিল। তোদের আব্বাও বিশ্বাস করলো। আল্লাহ চাইলে সব পারে,
কেউ বিশ্বাস করলো না। কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকেই আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেই। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দা নিয়ে তেড়ে যাই। এ খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন আনন্দপুরে। গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া আর একজন ফিরেছিল, বদরুদ্দিন নাম। বদরুদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযুদ্ধ। এ খবর শোনার পর থেকে সবাই মোটামুটি সিংহ করে চলতে থাকে, একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি। প্রতিটি ঘটনা আমাকে ভেতর থেকে শক্ত করেছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ করে হেমলতা হাঁপ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান পড়বে। পদচাপন্না স্তব্ধ। এই দুনিয়ায় বাঁচার দুটি পথ, চুপ থাকো নয় প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে। কি জানে কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মচার রগের রগের শিহরণ জাগায়। সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকো ঘুরতে বলেন। মোর্শেদ নৌকো ঘুরায়। বাড়ি ফিরতে হবে। আজ পদ্মচার গায়ে হলুদ। নৌকো চলছে ঢেউয়ের তালে তালে। আগের উত্তেজনাটা আর কাজ করেছে না। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।